এটা বাড়ি অনেক সুন্দর। হ্যাঁ কিরে মা আইছস? কলেজ ছুটি দিছে? আছি মা ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই ছেলেটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তোমাদের জামাই, আমি ঢাকা থেকে ওরে বিয়ে করে নিয়ে আসছি। কি কি কইলি? তুই আমগরে না জানে ঢাকা থেকে বিয়ে করে লই আইছস? হ্যাঁ, আমার তো পড়ালেখা শেষ, এখন তো বিয়ে করতেই হইব, তাই না? ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল। তুমিই তো কইছো পড়ালেখা শেষ হলে আমার বিয়ে দিবা, এর জন্য আমি আমার কাজটা নিজেই সেরে ফেলছি। বাস আলিকা, তুমি এটা কোনো কাজ করলা? তোমার আব্বা আম্মা তোমারে ঢাকা পাঠাইলো লেখাপড়া শিখার লেগিয়া, আর তুমি কি করলা? একটা ছেলের বিয়া করে নিয়ে আসলা। দেখছো দেখছো তোমার বোন কি কাজটা করলো? রিয়া, আব্বা আম্মার অনুমতি ছাড়া তুই বিয়েটা করলি কোন বিবেকে কত আমারে? এই ছেলে তোর বাবা কি করে? আমার তো বাবা নেই। বাবা নাই মানে? তুমি কি এতিম নাকি? জি আমি এতিম, আমার বাড়িও নাই। আমি ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি। 16 বছর এতিমখানায় থাকার পরে তারপরে ঢাকায় গিয়ে পড়াশোনা শেষ করেছি। আব্বা, এই ছেলে বলে কি? এই ছেলে তো পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত রিয়া একটা এতিম ছেলের বিয়া করে নিয়ে আসলো। এই এতিম ছেলে হবে এই তালুকদার বাড়ির জামাই। তুই এক্ষুনি এতিম ছেলেকে বাড়ি থেকে বের করে দে। আমি কোনো এতিম ছেলেকে জামাই হিসাবে মেনে নিব না। মানবা না দেখে আমি ওরে বিয়ে করে নিয়ে আসছি। আমি জানতাম তোমরা মানবা না। তাছাড়া বিয়ে করার স্বামী তো আর আমি এই বাড়ি থেকে বিদায় করতে পারবো না। অবশ্যই বিদায় করবি। তুই যদি এই ছেলের বাড়ি থেকে বিদায় না করস, তোরে আমি ত্যায্য করব। আর আমি তো এই ছেলের আমার বাড়ির ভিতরে জীবনও ঢুকাবো না। দেখো আব্বা, এসব বাংলা সিনেমার ডায়লগ দিও না। আমি ওরে 3 কবুল বইলা বিয়ে করছি, কোনো কিছুতেই আমি ওরে ছাড়বো না। তোমাদের যা খুশি তোমরা তাই করো। হ্যালো 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 হ্যালো। বস, একটা খবর আছে। তোকে তো সারাদিনই খবর থাকে রে, একটা তো কামের খবর দেস না। কার মাইয়া পলাইলো, কার বউ আরেক বেটার লগে ভাগলো, এইসব ফাচুকি খবর দেস। কামের খবর একটা দিলে কইছেন, খেলতাছে কথা কইস না। বস সত্যি ঝামেলা হয়েছে গা। কি ঝামেলা হয়েছে? আপনার চাচাতো বোন রিয়া বিয়া করছে। তখন দুদিন তো কইছি তোরা গাঞ্জা খাবি না। এই চিপা চাপা যে গাঞ্জা খাস না, খুব ঝামেলা হয়, মাথার ব্রেন নষ্ট হয়ে যায়। বিয়ে করছে দিয়া একটা লাভতে দিব, যেটা দিয়ে থাকে ডাহা। হ্যাঁ, ওই বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। চাচার লগে তো কত হয়েছে, চাচারা তো ক্রিকেট খেলা ফালাই দিছে। রিয়ারে আমার লগে বিয়া দিতি, বুঝছিস নাই? আর তোর তো 2 ভাবি আছে না, বড় ভাবি আর ছোট ভাবি, ওরাও রাজি। ওই রিয়ারে বউ হিসাবে অ্যাকসেপ্ট করবো। উল্টা পাল্টা কথা কবি না, মারম কিন্তু। ভাই আমরা গ্যাঞ্জামে যে কিছু খাইনি, কথা সত্য। রিয়া আপার বিয়া করছে, ঢাকা থেকে জামাই লই আইছে। এই বেটা, এই কি কস? উল্টা পাল্টা কথা কস কেন লেগে? এই বেটা, তুই রিয়ার নামে যদি আরেকটা উল্টা পাল্টা কথা কস, জানে মেরে ফেলামো। আল্লাহর কসম ভাই, রিয়া আপা বিয়া করছে। আর যারে বিয়া করছে না ওই পোলা বলে এতিম, আবার বলে এতিম খানে বড় হয়েছে। কি করতেছস এইটা? আমার এত দিনের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, আমার ধন সম্পত্তি সবকিছু, আমার রিয়া, আমার জানের জান, পরাণের পরাণ, আরেকজনের খাঁচায় বন্দি হয়ে যাবো আমার পাখি। সে তো হইতে পারে না। আমি দিন রাত আর রাইতে দিন বানায় ফেলামো। বস মাথাটা ঠান্ডা রাখেন, চলেন গেমটা খেলি। গেম পর। এই হন, কালকাই যামু চাচার বাড়িতে, সব খবর লমু। আমার চাচার মাইয়া এই কামটা যদি কইরা থাকে, চাচার কল্লাটা আমি আলাদা কইরা ফেলাম। আমার বাপ দাদার ভিটা, আমার সয় সম্পত্তি, আমার জ্ঞাতি গোষ্ঠীর জায়গা জমি, এটি আরেকবারের বলায় খাইবো, এটা হইতে পারে না, এটা হবে না, এগুলি হবে না। চল না সব ল। ছি 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 আপা, আপনার সারা জীবনের মান সম্মান ইজ্জত একেবারে দুলার সাথে মিশাইয়া দিল। কোত্থেকে একটা এতিম পোলারে বিয়া কইরা আইনা বাড়িতে উঠলো। আব্বা, তুমি আমার বিয়ে দেওয়ার সময় কত পাত্র দেখলাম, দেখা তারপর শফিকের সাথে আমার বিয়ে দিলাম। আমি কি তখন কোনো কথা বলছিলাম? কারণ আমি আগে থেকেই ভাইবা রাখছিলাম আমি আমার বাপ মার অমতে যাব না। তোমরা আমার যার সাথে বিয়ে দাও আমি তার সাথে রাজি হয়ে যাব। আর তোমার ছোট মেয়ে,
সে কেমন কাজটা করলো আব্বা বলো তো? সব লেখাপড়ার গুণ, বুঝছো না? আমার শ্বশুর শাশুড়ি কত আয়েশ কইরা মেয়েটারে ঢাকা পাঠাইলো লেখাপড়া করার জন্য। আমি কত শ্বশুরে কইছিলাম মেয়ে মানুষে এত লেখাপড়া করানোর দরকার নাই। কে শুনে কার কথা? আচ্ছা, ঢাকায় যারা লেখাপড়া করতে যায় তারা সবাই কি ভালো? ভালো না। দেখো না কি একটা কাজ করলো, হ্যাঁ? আমার শ্বশুরের মাথাটা ঘাড় থেকে একবারে কেটে ফেলাইলো। কত স্বপ্ন ছিল, কত আশা ছিল এই ছোট মেয়েটারে নিয়ে, জেলে অনেক লেখাপড়া করব, অনেক শিক্ষিত হইব, বড় চাকরি করব, ওরকম শিক্ষিত একটা পোলা দেখা বিয়ে দিব। আর ও কিনা সবার মুখে চুনকালি মাইরা তারপরে সেই এতিমখানার একটা এতিম পোলারে বিয়া করছে। বিয়া করুক, আমি এই বিয়ে মানি না। আর ওই এতিমের বাচ্চারে এই বাড়ি থেকে যতদিন আমি খেদাইতে না পারো ততদিন আমার মাইয়া ঘরের ভিতরে ঢোকা নিষেধ। হায় রে আল্লাহ, আমার মায়াটার কপালটাই পোড়া। তুমি চুপ করো, এই সব কিছু হয়েছে তো তোমার লেগা। আমি আবার কি করলাম? সব কিছু হয়েছে তোমার জন্য। তুমি খালি বলতা মায়ারে লেখাপড়া শেখামো, ঢাকায় পাঠামো। এই যে ঢাকায় পাঠাইছো না, এখন তো দেখছো কি করছে। এখন মাথা গরম করে কি কর বাবা? আরে বাবারে, প্রেম করে বিয়া করবি ভালো কথা, কর। একটা লেভেল আছে না, তুই একটা এমএ পাস মাইয়া, তুই অন্তত একটা বিসিএস ক্যাডার তো বিয়া করবি, তা না সে একটা এতিম বিয়া করে নিয়ে আসছে। আচ্ছা জুই, এতিমখানা কি অনেক খারাপ জায়গা? হায় হায় আব্বা আম্মা, এতিমখানা চিনেন না? আরে যে মানুষের জন্মের কোনো পরিচয় নাই, বাপ মার কোনো ঠিক ঠিকানা নাই, এসব মানুষগুলা এতিমখানায় থাকে, এতিমখানায় বড় হয়, এক বেলা খায়, 3 বেলা খাইতে পারে না। একটা রুমের মধ্যে ছোট্ট একটা রুম, এটার মধ্যে গাজাগাজি করে থাকে। এখন কোন আব্বা এইসব লোকের সাথে কি আমাদের আত্মীয়তা খাটে? একদমই খাটে না। শোনো আব্বা, আমার সাফ কথা, তুমি এই মাইয়ার জামাইরে একদম মাইনা নিবা না। তুমি এখন কি করবা সেটা চিন্তা করো। এইসব মানুষের মাইনা নেওয়া যাইবো না, মানে যাইবো না, যাইবো না। তোমার কি মন খারাপ লাগতেছে? সরি, আমার জন্য তোমার অপমানিত হইতে হইল। এক কাজ করি, চলো আমরা দুইজনে মিলে ঢাকায় চলে যাই। আব্বা মা মনে হয় আমাদের সম্পর্ক মেনে নিবে না। কি বলতেছো এসব? আমি একটা এতিম ছেলে, আমি জানি এতিম হওয়ার মর্মটা কি। তুমি কি আমার জন্য এতিম হবা নাকি? এখানেই থাকবা? আমার কোনো কিছু দরকার নেই, আমার শুধু তুমি হইলেই হবে। দরকার আছে, অবশ্যই দরকার আছে। যার পরিবার নাই সেই বোঝে পরিবার না থাকার মর্মটা কি। তুমি কোথাও যেতে পারবা না, এখানেই থাকবা। আব্বা আম্মা আপা দুলা ভাই সবাই তো তোমার অপমান করবে, আমারে যদি না পারে তোমার সাথে ঝামেলা করবে। শোনো, আমার তো হারানোর কিছু নাই, বরং পাওয়ার অনেক কিছু আছে। তুমি এইখান থেকে কি পাবা? এই যে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, এগুলো না অনেক কিছু। আমি চাই না তুমি আমার কারণে অপমানিত হও। শোনো, তুমি আমার স্ত্রী, তোমার কারণে যদি আমার জীবনও দিতে হয় তাতেও আমি রাজি। আর আমি এমন ছেলে না যে বউকে রেখে পালিয়ে যাব, আবার এমন ছেলেও কিন্তু না যে বউকে নিয়ে সবার অলক্ষ্যে পালিয়ে যাব। বুঝতে পারছো? সেটাই যেন হয়। অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। আম্মা, আমারে আর তোমাকে জামাইরে খাবার দাও। এই বাড়িতে কি কামাই করে রাইখে গেছিলি জামাই নিয়ে আসবি, খাউন চাইবি, খাউন দিমু? এই বাড়িতে বাইরের মানুষের জন্য কোনো খাবার নাই। আব্বা, কারে তুমি বাইরে মানুষ কইতাছো? যে ছেলেরা আমি বিয়ে করে নিয়ে আসছি সেই ছেলে বাইরের ছেলে? দেখো রিয়া, তুমি লেখাপড়া জানা একটা শিক্ষিত মেয়ে, আমি কিন্তু লেখাপড়া করছি। একটা লেখাপড়া জানা শিক্ষিত মেয়ের আচরণ, কাজকর্ম এমন কিন্তু হইতে পারে না। দুলা ভাই, আপনি আমার বিষয়ে কথা না বললে আমি অনেক খুশি হব। এই রিয়া, তুই তো দুলাভাইয়ের সাথে এরকম ব্যবহার করতেছিস কেন? সে তো খারাপ কিছু বলে না, এত রাগের কি হইলো? হ্যাঁ, ও আচ্ছা, সত্যি কথা কইছো তো, এই জন্য গায়ে ফোসকা পড়ে গেছে। তোমার জামাই যে আমার কত ভালো চায় আর কত ভালো কথা বলে সব কিছুই আমি জানি। আমি যে ঢাকা গিয়ে পড়াশোনা করছি সেটাই তো তোমার জামাই চায় নাই। চায় নাই, ভালো করছে। যেই মেয়ে ঢাকা শহরে যায় লেখাপড়া করে একটা এতিম ছেলের বিয়ে করে নিয়ে আসে, সেই মেয়ের লেখাপড়া করা আমার বিশাল ভুল হয়েছে। তুই নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিস না, এই ছেলেটারে তোর জীবন থেকে বিদায় দিয়ে দে। আম্মা, তুমি কি পারবা আব্বারে বিদায় করে দিতে?
বুবু কি পারবো তার স্বামীরে বিদায় করে দিতে? তাহলে আমি আমার স্বামীরে কিভাবে বিদায় করে দিব? খুব যুক্তি শিখছো না? এই বাড়িতে তোর জামাইয়ের খাওন বন্ধ, তোর খাওন বন্ধ। যেই ঘরে আমার স্বামীর খাবার নাই সেই ঘরে আমি খাবার খাবো, এটা তোমরা কিভাবে চিন্তা করলা? আমিও খাবো না, তোমাদের খাবার তোমরাই খাও। দেখছো তোমার মেয়ের জিদটা দেখছো? আলহামদুলিল্লাহ। সারাদিন না খায় থাইকা শুধু পানি খেয়ে তুমি আলহামদুলিল্লাহ বলতেছো? শোনো, আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য যতটুকু রিজিক রেখেছেন ততটুকুই সন্তুষ্ট থাকতে হয়। আমার জন্য আল্লাহ হয়তো আজকে পানি রেখেছিল, এতেই আমি সন্তুষ্ট। তোমার ক্ষুধা লাগে নাই? না খেয়ে থাকার অভ্যাস আমার আছে, এই যে পানি খেলাম এতেই আমার পেট ভরে যাবে। আরে এমনও তো দিন গেছে যেখানে আমি পানিও পাইনি সারাদিন। তুমি এসব কি বলতেছো? শোনো, এতিমখানা থেকে বের হয়ে প্রথম যখন ঢাকায় আসি তখন টানা 2 মাস আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি। এতিমখানার বড় হুজুর বলে দিয়েছিল, বাবারে যত কষ্টই পাও, যতই অভাব আসুক, কোনো অন্যায় কাজ করবা না। আমি না আমার শখ জ্ঞানে কখনো অন্যায় কাজ করিনি। আবার ওই একটু লেখাপড়া শিখেছিলাম, এর জন্য হাত পেতে কারো কাছে ভিক্ষাও চাইতে পারিনি। রাস্তায় রাস্তায় ঘুরেছি, কোনো দিন পানি খেয়ে দিন কাটছে, আবার এমনও দিন গেছে যেদিন পানিও পাইনি। শুধু পানি খেয়ে তুমি বাইচা ছিলা? আরে বোকা, মানুষ না খেয়ে মারা যায় না, মানুষ মারা যায় বেশি খাবার খেলে। তুমি কি জানো প্রতিদিন কত মানুষ না খেয়ে থাকে এই পৃথিবীতে? কত মানুষ? প্রায় 80 কোটির মতো। 80 কোটির মতো মানুষ প্রতিদিন না খেয়ে ঘুমাতে যায়। ওই 80 কোটি মানুষের দুঃখ কষ্ট আমি বুঝতে চাই না। আমি শুধু এতটুকু জানি যে আমার কারণে আমার স্বামী না খায় থাকবে, এটা আমি কোনোদিনই মানতে পারবো না। এইভাবে ভাবছো কেন তুমি? তুমিও তো না খেয়ে আছো। আমি না খেয়ে আসি বলেই তো আমি বুঝতেছি যে না খেয়ে থাকাটা কতটা কষ্টের। তুমি মনে করো তুমি একটা মরুভূমিতে আছো, যেখানে পানি, খাবার, ফলমূল কিচ্ছু নেই, তারপরেও তোমাকে বেঁচে থাকতে হবে। এইভাবে ভাবো, তাহলে দেখবা তোমারও ক্ষুধা লাগবে না, তুমিও বেঁচে থাকবা। তুমি এইভাবে ভাবো? হ্যাঁ ভাবি। আমার সামনে যখন অনেক বেশি খাবার থাকে তখন কেন খাই না জানো? কেন? ওই যে 80 কোটি মানুষের জন্য। 80 কোটি মানুষ যে না খেয়ে থাকে, তারা যে কি কষ্ট পায় সেই কষ্টটা বোঝার জন্য। তাই বলে তুমি না খেয়ে থাকবা? চেষ্টা করো, তুমিও পারবা। আমি কত ভুল চিন্তা করছি। আমি এতদিন চিন্তা করছি যে তুমি আমার সাথে সবসময় অন্যায় করো, আমার ঠিকমতো পড়ালেখা শেষ করতে দাও নাই। আমি ভুলছিলাম। আমি যদি রিয়ার মতো অনেক পড়ালেখা করতাম তাহলে দেখা গেছে আমিও কোনো ইতিমের সাথে প্রেম করে ভাইগা গেছি, তাই না কো? এতদিনে বুঝলা তো আমি কত জ্ঞানী। শোনো, তোমরা হইলে গিয়া মেয়ে মানুষ, তোমরা সন্তান জন্ম দিবা, সন্তানরে লালন পালন করে বড় করবা, স্বামীর কথা মতো চলবা, স্বামীর কথা শুনবা, স্বামীর কথায় উঠবা, স্বামীর কথায় বসবা। এটা হচ্ছে তোমাদের কাজ। আমি তো সেটাই করি, তুমি আমারে যা করতে বলো আমি সেটাই করি। তুমি যা করো সেটা দেখে দেখে আমি তাও করি। এখন শোনো, তোমার আরেকটা জ্ঞানের কথা বলি। বল বল। তোমার আব্বাকে বলবা তোমার বোন এবং বোন জামাইরে এই বাড়ির থেকে যেন বাইর করে দেয়। ওমা, এটা আবার বলার কি আছে? ওকে তো বাইর কইরাই দিছে। কেন তুমি দেখো না ওরা ওই যে মাটির ঘরে থাকে? আরে বেককল মহিলা, এটা বাড়ির থেকে বাইর করে দেয় নাই। বাড়ির থেকে যদি বাইর করে দিত তাহলে বাড়ির ভিতরে মাটির ঘরে থাকতো না। ওদেরকে গ্রাম ছাড়া করতে হইব, ত্যায্য করার ব্যবস্থা করতে হইব। আর কেন করতে হইব জানো? যাতে তোমার বোন তোমার বাবার কোনো সম্পত্তি না পায়। তোমার বাবার মেলা সম্পত্তি না, মেলা দোকানপাট, এগুলো বিক্রি করে লাখ লাখ টাকা হবে। আর এগুলা আমি, তুমি, আমাদের সন্তান, তারা যেন ভোগ করতে পারি। কিন্তু আমাকে তো কোনো সন্তান নেই। আরে বেকল মহিলা, সন্তান এখন নাই তো কি হয়েছে? সন্তান কি হবে না? যখন হবে তখন আমরা পাবো, পাবো না? ঠিক কথা বলছো তুমি, অনেক জ্ঞানের কথা বলছো। আচ্ছা শুনো, তাহলে আমি আব্বারে যে বলবো আব্বা জানি ওরে বাই করে দেয়, ওরা ত্যায্য করে দেয়, সব কিছু আমার দিয়ে।
ঠিক আছে যাও যাও বলো। আমি কই যাবো এখন? আরে গাধা, তোমার আব্বার কাছে যাবা। এতক্ষণ কি বুঝাইলাম? যাও যাও। হ্যালো, আরে বারবার ফোন দিতেছো কেন? জান তুমি বুঝতেছো না, তোমার ফোনটা আমি ধরতেছি না। আরে আমি আমার গাধা বউটার সাথে ছিলাম, বউরে বুঝাইতেছি আমার শ্বশুর বাড়ি অনেক সম্পত্তি না, এগুলো আমার নিতে হইব না। বিশ্বাস করো জান, আমি কি গাধাটারে এত ভালোবাসি? আমি ভালোবাসি তোমারে। আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, এখন রাখো, আমার অনেক কাজগুলো সারি। কি হয়েছে জসিম বাবা? এটা তো আমি জিগামু কি হয়েছে, আপনি আমার জিগান কেলে গা? শুনলাম আপনার মাইয়া ছোড়া রিয়া ঢাকার থেকে নাকি এতিমখানা থেকে ডিগ্রি লয়ে আইছে। হ্যাঁ, বিয়া করে বলে লয়ে পড়ছে, ঘটনা কি সত্যি? হ সত্য, এই জন্যই তো আমরা কেউ এই বিয়া মাইনে নেই নেই। নাটক কম করো প্রিয়, এইসব বুঝুম বাজুম আমারে বুঝায় লাভ নাই। হ্যাঁ, কালকে বিকালে বিটা আমার সব সম্পত্তি আমারে বুঝাই দিবেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কইছিলাম বড় মায়াটা কি চান্দের লহন একটা মাইয়া ছিল, বিয়া দিছেন এই বেলকার লগে। কুত্তাও কয় হ, আমার কাছে বিয়া দিলে কি হইতো, কোনো সমস্যা ছিল? হইলো না। বললেন না ছোট মেয়েটারে বিয়া দিমু। ছোট মেয়েটা তো আর বিয়া দিতে পারলেন না, ঢাকায় পাঠাইলেন কি ডিগ্রি আনতে। ডিগ্রি নাই না লয়ে পড়লো একটা জামাই। হ্যাঁ, ঢাকায় খেললে পাঠাইছেন, বুঝি নাই আমি। আমার তো বিয়া দিবেন না দেখে আপনি পাঠাইছেন ঢাকার ভিতরে। না বাবা, আমরা এগুলো কিছুই জানতাম না। মায়েরা তো বিয়া করে আমগো মুখে চুনকালি দিছে। রাখেন মি আপনার সিনেমার ডায়লগ, বুঝেন নাই? আপনার কোনো পোলা নাই, আল্লাহ আপনারা দেয় নাই। কি করবেন? আপনার ভাইয়ের পোলা, মানে একমাত্র যোগ্য উত্তরসূরি আমি। আপনার যে সম্পত্তি আছে সবকিছু আপনার অর্ধেক আমরা লেখা দিবেন। জিএস পর্চা, RS পর্চা যা যা আছে সাব রেজিস্টারে লাগলে বাইতে লইয়া পড়ুন, বুঝেন নাই? কালকার ভিতরে সুন্দর করে আমার সবকিছু লেখা দিয়ে যাবেন। আর যদি না লেখা দেন না, তাহলে আপনার ছোট মেয়ারে বুঝছেন তো লয়ে যামুগা। এই তোর না দুইটা বউ আছে ঘরে, তারপরে তুই আমার বিয়ে করতে চাস কেন? আমার দুটো বউ আছে? ও আছে না? হ্যাঁ আছে, তা কি হয়েছে? আমার কি টেকার কম আছে? আমার টেকাও তো অনেক আছে, বুঝছ নাই? আবার তোর বাপের অর্ধেকও তো আমি পামু। এই সব টাকা এক করলে তোর মতো 4টা বউ বলতে পারবো আমি, কোনো সমস্যা নাই। এই শোন, আমি বিয়ে করে ফেলছি, এটা আমার জামাই। আমার নিয়ে আর কোনো আজেবাজে চিন্তা করবি না, আর কথাও কবি না। বিয়ে করে বলেছো সোনা, কেন বিয়ে করছো? আচ্ছা করছো, কোনো অসুবিধা নাই। কে আপাতত তোমার এই ব্যাপারটা পরে দেখবো, আগে সম্পত্তির ভেজালটা মিটাই, তারপর ওইগুলি দেখবো। ভাই আপনি কিন্তু অন্যায় করছেন। হ্যাঁ তিমের বাচ্চা, তুই তো কথা কসকের লেগা, তুই আমার চিনস আমি কেডা? তার একদম বইরা দেবো কিন্তু। আমার লগে পোলা পান্ডি দেখছো সেটা কেডা? হ্যাঁ উইকেটা জানস? এটি সব কটা হইতাছে হইলো পুরা বাংলাদেশের বড় বড় জেলার ক্যাডার, বিভিন্ন পলিটিক্যাল দলের। এইটা ক্ষমতায় গেলেগা এটা থাকে, এইটা ক্ষমতায় গেলেগা এটা থাকে। আর এটিরে আমি পালি, এটি যদি কই না তোর জায়গায় শেষ, একের এক বলে দিব। তার মানে বুঝছস না, আমার কথার উপরে যদি কথা কস না বলে দিব। দেখছেন আবার, দেখছেন এই ভাইজান হচ্ছে কত ক্ষমতাধর মানুষ। আর আপনার এই যে এতিম কি করতেছে জানেন? এতিম আমাদের মধ্যে ভেজাল বাজানোর চেষ্টা করতেছে। ভাইজান আপনি অপর কথা গনায় ধরেন না। আমি কাউরেই গনায় ধরি না চান্দু, বুঝো নাই? তোমারও আমি গনায় ধরি না। আপাতত আমি গনায় ধরতাছি আমার চাচার সম্পত্তি আর রিয়ারে। যাবো না? এখন আমার কি হইব? আমি সম্পত্তিগুলো কেমনে বাঁচাবো? তোর লেগে আজকে আমরা সবাই বিপদে পড়ছি। সব ধ্বংস হয়ে যাক, সব নিয়ে যাক রাস্তায়, তারপরে দাঁড়াই গাছতলায়। দেখছেন আব্বা কি হলো? আমি আগেই কইছিলাম মায়া মানুষের লেখাপড়া করার জন্য ঢাকা পাঠায় আনলো। এখন কি হলো? পুরা বাড়ি ঘর সম্পত্তি ধরে টান দিল। মায়া মানুষের আসলে এত লেখাপড়া করতে নাই, লেখাপড়া করলেই ওরা তেরামি করে, বারামি করে। ওরা যদি ঢাকা না পাঠাইতেন, লেখাপড়া না করতে, তাহলে জসিম ভাইয়ের কাছে বিয়া দিয়ে দিতাম, তাহলে তো এত ভেজালের মধ্যে পড়তে হইতো না। জসিম ভাইয়ের ওরে থাপড়ায়া ঠিক মানুষ বানায় রাখতো। এটা তুমি কি কথা কইলা? আম্মা আমি তো ঠিকই কইছি।
মায়া মানুষের এত লেখাপড়া করতে হইব কেন? ওদের কাজ কি? ওদের কাজ হইছে বাড়ি ঘর সামলানো আর স্বামীর কথা মতো চলা। আপনি তো সারা জীবন আব্বার কথা মতো চলছেন, কি চলেন নাই? এই যে আমার বউ আমার কথা মতো চলে, কিন্তু আপনার মেয়ে তো আপনার কথা শুনবে না, কারণ সে তো লেখাপড়া শিখে আসছে। আমি এখন কর্ম রাখি জামাই, ওই জসিবরা যদি সম্পত্তির ভাগ না দেয় সে তো আমাকে ক্ষতি করবে। আপনি কি করবেন না করবেন আব্বা, এটা আমি কেমনি কমো? এখন তো আর এত সময় নাই। তবে একটা কাজ করব, আমার বউয়ের ভাগের সে সম্পত্তি আছে সেটা আমার বউয়ের নামে লেখা দেব। আমি এত ভেজালের মধ্যে থাকতে চাই না। এমনি আমি কোনো কিছু কইলে আমার দোষ হয়ে যায়। আমি তো এত দোষের ভাগীদার হবো না আব্বা। আব্বা, আমার স্বামী সারা জীবন তোমাদেরকে জ্ঞানের কথা বলছে, কোনোদিন তো তার কথা শুনো নাই। তার কথা শুনলে আজকে এই দিন দেখতে হইতো না। শুনো, তুমি আর কাউরে জ্ঞান বিতরণ করতে যাও না। আব্বা, তুমি আমার ভাগের সম্পত্তি লেখা দাও, আমরা দুইজন মিলে আমাকে বাড়ি চলে যাবো। আমার এখন মনটা চাইতেছে এটা সন্ধিবাদ দিয়ে রিয়ারে যাই, ইচ্ছা মতো পিটাই। মারেন, ইচ্ছা মতো মারেন। শুধু রিয়ারে না, রিয়ার জামাই রে ইচ্ছা মতো বাইন্দা পিটান, দেখবেন সুরসুর করে বাড়ি থেকে বের হয়ে গেছে। এই তোমার সামনে আমার এত অপমান করলো আর তুমি কিছুই বললা না। তোমার মতো মানুষ যদি তাদের ধরতো তাহলে কি তারা তোমার সাথে পারতো? শোনো, তোমার বাবা মা বোন দোলা ভাই কেউই আমার পছন্দ করে না, এখনো মেনে নিতে পারেনি। এরপরে যদি তাদের সামনে আমি হানাহানি মারামারি করি তাহলে তো তারা আমাদের আরো পছন্দ করবে না, হিতে আরো বিপরীত হবে। এই জন্য আমি ওদের সাথে কোনো ঝামেলা করিনি। তুমি চিন্তা করে দেখছো, আমার নিজের আপন চাচাতো ভাই, তার ঘরে একটা বউ থাকা সত্ত্বেও সে আমারে বিয়ে করতে চায় কেন? শুধুমাত্র সম্পত্তির লোভে। সে কতটা জানো আর একবার ভাইবা দেখছো? তার দুইটা বউ। এর আগে যে লাস্ট বিয়েটা করলো ওই বউয়ের সম্পত্তি দেখে বিয়ে করছে। বিয়ে করার পর তার বাপের যা সম্পত্তি ছিল সব হাতায় নিছে। এখন সে আবার আমার পিছে লাগছে বিয়ে করার জন্য। অবাক হয় না, আমরা যারা ঢাকায় থাকি তারা মনে করি গ্রামের মানুষ অনেক সহজ সরল। কথাটা ঠিক না। গ্রামের মানুষের মধ্যে অনেক প্যাঁচ আছে। শুধুমাত্র এই সয় সম্পত্তির জন্য, জমি জমার জন্য বাপ ছেলেরে খুন করে, ছেলে বাপের গলায় চাকু ধরে, ভাই ভাইরে মার্ডার করে। একবার এতিমখানায় একজন মানুষ তার ভাস্তেরে নিয়ে আসলো এতিমখানায় রাখার জন্য। ছেলেটা না এতিমখানায় থাকতে চায় নাই, কিন্তু তার চাচা জোর করে রেখে গেল। কেন জানো? ছেলেটার বাপ মা নাই। বাপ মা নাই তো কি হয়েছে? চাচা কি তারে পালতে পারতো না? চাইলেই পারতো, কিন্তু কেন করবে না জানো? ওই যে সম্পত্তি, ছেলেটার বাপের যা বিষয় সম্পত্তি ছিল সব কিছু ছেলেটাকে এতিমখানায় রেখে তার চাচা ভোগ দখল করছে। শুধু তাই না, জায়গা জমি বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিয়ে সে এখন অন্য গ্রামে থাকে। মানুষ এত জানোয়ার হয়? হ্যাঁ হয়। আল্লাহ যে জন্তু জানোয়ার তৈরি করছে না, তারা চাইলেও মানুষ হইতে পারবে না, কিন্তু মানুষ চাইলে ঠিকই জানোয়ার হইতে পারবে। আমি এরকম মানুষরূপী বহু জানোয়ার দেখেছি, এরা পশুর থেকেও অনেক বেশি খারাপ। তাই এরকম ছোটখাটো ব্যাপারে আমি আর অবাক হই না। এমনি কাম করলে তো বেটা আমার হাত মজাই বোকা বেটা, ভালো করে কাম কর। 5 ফুট 8 ইঞ্চি 120 কেজি ওজন। লোকটারই কি চোখে পড়ে না? আসসালামু আলাইকুম ভাইজান। কি জামাই, আছো কেমন? ভালো আছি ভাইজান। ভাইজান আপনি কেমন আছেন? তুমগো বাড়িতে সকালবেলায় গেলাম, তখন তো আমার জিগাইলা না, দিয়াও পুষলা না। আর এখন আমার কি কলেরা হয়েছে জিগাইতেছো আমি কেমন আছি? ভাইজান আমার ভুল হয়ে গেছে ভাইজান। আমি তো খালি ভাইজান ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম। সম্মান দিলে সম্মান পাওয়া যায়, বুঝো নাই? জি ভাইজান। অতিভক্তি চোরের লক্ষণ। সম্মান দিবা পাইবা, আবার বেশি সম্মান দিবা মারা খাইবা। তোমার শ্বশুর কি কাগজপত্র সব ঠিক করছে নাকি পোলাবান পাড়ামো জানাই মালাই দিব বাড়ি ঘর? ওই কি রে, কারো শুনলে রেডি আছে? সবাই রেডি আছে। করেন ভাইজান, আপনি যা ইচ্ছা তাই করেন ভাইজান, আমার কোনো সমস্যা নেই ভাইজান। ওদেরকে শিক্ষা হওয়া দরকার আছে। আমি কত করে বুঝাই কইলাম মেয়েটারে লেখাপড়া করার জন্য ঢাকা পাঠায়েন না। মেয়েটার কি করলো? ঢাকা পাঠায় দিল। যদি মেয়েটারে ঢাকা না পাঠায় আপনার কাছে বিয়া দিয়ে দিত তাহলে কি হইতো? আপনার মতো এমন একটা ভালো ছেলে 2-4 গ্রামের মধ্যে নাই।
সেটাও বুঝাইছি, কিন্তু বুঝে না তো। মেয়েটারে ঢাকা পাঠাই দিল লেখাপড়া করার জন্য। মেয়েটা কি করলো? মেয়েটা লেখাপড়া করার জন্য ঢাকা গিয়া এতিমখানা থেকে একটা এতিম পোলারে বিয়া করে নিয়ে আইলো, কইলো এটারে জামাই বানা। কোন ভাইজান, কই এতিম পোলার, কই আপনি? এটা কি ঠিক? ধর্মিয়া কই তাল গাছ আর কই বেল গাছ। কালকে তুমগো বাইক যাবো, কালকে তুমগো বাইতে যায় তোমার শ্বশুরের কাছে কমু, চাচা আমার জিনিসপত্র যা আছে জমি জমা যা পামো সব কিছু আমার বুঝাই দেন। সব কিছু বুঝা লইয়া তারপরে এতিমরে তৃতীয় বাড়ি করে দিব। ভাইজান আমার একটু বাইর করে দিবেন? এটা ডিপেন্ড করবো তুমি কার পক্ষে। যদি আমার পক্ষে থাকো তাহলে আমি কথা দিলাম, আমার কথার দাম আছে, আমি জবানে জিব্রাইল, আমি তোমারে তোমার প্রাপ্যটুকু বুঝাই দেবো, বুঝছো? বুঝছি ভাইজান, আপনাকে আর কথা কই দেব না, আমি তো আপনার পক্ষে থাকবো ভাইজান। ভাইজান শুনেন ভাইজান, কার ঘাড়ে কয়টা মাথা আছে, আপনার বিপক্ষে যায়? আচ্ছা ভাইজান, আপনি তো মনে করেন সমস্ত সম্পত্তি লিখে নিয়ে যাবেন, একটু কোনা কাছে আমারে দিবেন না ভাইজান? আমার কথা কি মাথায় যায় না? আমার পক্ষে তুমি কাজ করো, সারা জীবন তুমি রাজার হালে থাকবা। আলহামদুলিল্লাহ ভাইজান, আপনাকে আর কোনো কিছু কইতে হইবে না ভাইজান, আপনি যা ইচ্ছা তাই করেন ভাইজান, আমি আপনার পক্ষে আছি ভাইজান। তাহলে আমি এখন যাই ভাইজান, আসসালামু আলাইকুম। হারাও, তুমি জামাই মানুষ না? জি ভাইজান। আমার একটা ইজ্জত আছে না? জি ভাইজান। তাহলে যে শার্টের বোতাম বোতাম যে খুলে রাখছো এটা কি ঠিক? লাগাও। সরি ভাইজান। ভাইজান এখন তো আমি আপনার ভাই, ছোট ভাই, আমি আসি ভাইজান। আমি না আল্লাহ বুঝি না কি বেলকা মেলকা হালায় আমার বোনেরে, আমার বোন দিয়ে আর জামাই পাইল না, এই বোন দিয়ে আর একটা বোন বিয়া করছে। আয় হন জুমন আর জুয়েল, তোরা আমার লগায় পার্টি অফিস যাবো, বাইরে দেখা করতে কইছে, আর তোরা যে এইগুলি উড়ায়া তুই গোডাউন নিয়ে ঢুকাবি। ঠিক আছে? বেশ ঠিক আছে। ওই এতিমের বাচ্চা, তুই এখন আমার বাড়ি থেকে বাইরে যা। আব্বা ঠিক করে কথা বলো, ও আমার জামাই। যাবো মুখে মুখে তর্ক করস, অসভ্য কোথাকার। কিসের জামাই? ওরে কে জামাই মানে? হ্যাঁ, আমরা কেউ তোর জামাই মানি না। তোর জামাই একজনই হইব, সেটা হচ্ছে জসিম। ওরে তালাক দিবি, জসিমের সাথে তোর বিয়ে। তোর বাপের কোনো ঠিক নাই, মায়ের কোনো ঠিক নাই, জন্মের ঠিক নাই, তুই মরতে মরতে এসে আমার মায়ের উপরে পড়ছ। আমার বাড়ি থেকে এখন বাইরে যাবি। আমার বাপ মানেই সেটা জেনেই আপনার মেয়ে আমাকে বিয়ে করেছে। আমি ছোটবেলা থেকে একটা পরিবার চেয়েছিলাম, আপনারা তো আছেন, আপনারা আমাকে আপনাদের পরিবারের সদস্য ভাবেন, ঠকবেন না, আমার সম্বন্ধে জানুন, খোঁজখবর নিন, বিশ্বাস করেন আপনারা কেউ ঠকবেন না। ঠকাজিটা আমারে শিখাস? আমার মাইয়া যেদিন তোর এই বাড়ি থেকে নিয়ে আসছে ওইটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় ঠকা। আর তোর জন্য আমরা সবাই কত বড় বিপদে পড়ছি তুই জানোস? ওই যে আইছিল না, ওটা আমার বড় ভাইয়ের ছেলে, আমার মায়াটারে বিয়ে করতে চাইছিল। আমি আমার মায়াটারে অল্লগে বিয়া দেব, কারণ আমার তো পোলা নাই, আমার হলো মাইয়া। আমার যে সম্পত্তি আছে না, অল্লগে যদি আমি বিয়া দেই তাহলে আমার সম্পত্তিগুলো কোনো ক্ষতি হইব না। আব্বা তুমি জানো না ওর দুইটা বউ অলরেডি আছে? হ্যাঁ জানে, দুইটা বউ আছে, তাতে সমস্যা কি? পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে, তোরেও করব, দরকার হলে আরো আরেকটা করব, সমস্যা কই? একদম ঠিক কইছস, ওর লগে আমি তোরে বিয়া দেবো, আর এইটারে তুই তালাক দিবি। আমি যেটা কইছি ওইটাই ফাইনাল। জোবাইদা বেগম ঘরে চলো। ভাই তোমারে দেখে আমার খুব মায়া লাগছে, এই জন্য তোমার একটা ভালো উপদেশ দিই। জীবন নিয়ে যদি বাঁচতে চাও এখানে পলায় যাও। ওই যে আমার বড় চাচার পোলা জসিম খুব খারাপ, তোমারে দেখলে ঘাট থেকে গলা ডানা নামায় দেয়। ভাইবা দেখো।
টেকা হালা এমনি কারোজ খেলা। ভাইজান, আপনার সাথে কিছু কথা ছিল। তিমের বাচ্চা, তোর কলজা কি পুরা রে, কাই আঙ্গুল থেকে পুরা চুল পর্যন্ত? তোর কত বড় সাহস, তুই আমার লগে না দেখা করতে আইসস? তোর কি ডর ভয় নাই রে? আমি জসিম, এই এলাকা যে রাস্তা দিয়ে হাইটা যাই, কোনো কারো সাহস হয় না এই এলাকাতে হাইটা যাইতে। আর তুই হেনা পড়ছস কি রে? তোর কলজা কত বড়, তুই পলা। ভাইজান, আপনি কাজটা ঠিক করছেন না। আপনার বাড়িতে তো 2টা বউ আছে, তারপরেও কেন আপনি আমার বউরে বিয়ে করতে চান? তুই কি আমার জ্ঞান দিতেছস? হ্যাঁ, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমি স্কুলে গেছি, আমার জ্ঞান আছে। তুই আমার জ্ঞান দিস না। তুই যা পলা তো বাবা, পলা। তোরা দেখলাম আমার চান্দি গরম হয়ে যায়, পলা। ভাইজান, কেন বারবার পলা বলছেন? আমি তোমার বউরে রেখে কোথাও পালাবো না, আমি পালানোর ছেলে না। তোরে ভালোই কইতাছি তুই পলা। তুই যদি না পলাস না, তাহলে আমার হাতে মার্ডার হবি। তুই তো এমনি এতিম, বুঝোস নাই? তোর দাফন কাফন করানোর লেগে লোক নাই তো। আর যে কানবো ওরা তো আলাদ করে আনতে মাইনছে। তুই যা, পলা। ভাইজান, আমি রিয়ারে বিয়ে করছি তো পালায় যাওয়ার জন্য না। তাই নাকি? তাইলে মাইর খা, যা। একটা দাগ্গা সহ্য করতে পারস না, তোর যদি পোলা পান্ডে উইটটা মারে, তুই কেমনে টিকবি? কেমনে টিকবি? যা ভালো পোলা পান, খেল তোরা খেল। আব্বা, আপনার মেয়ে যেহেতু রাজি হইতেছে না, আর এতিমের বাচ্চা যেহেতু বাড়ি ছেড়ে যাইতেছে না, তাহলে জসিম দিয়ে ওর শিক্ষাটা দেয়। কি কইতেছো তুমি এগুলা? ওর ঘরে 2টা বউ। এই তুমি চুপ থাকো। ওই এতিমের সাথে সংসার করার চাইতে সতীনের ঘরে সংসার করা ভালো। আমি আমার মাইয়ারে ওই জসিমের লগে বিয়ে দেব। আব্বা, জসিমের বউ তো ভালো মানুষ। রিয়া যায়া 2 বোনের মতো আরামে থাকবো, কোনো ঝামেলা হইব না। কিন্তু ও তো এটা মানতেছিল না। আহা, আম্মা কি কন? এখন মানতেছে না, 2 দিন পরে ঠিকই মানবো। আচ্ছা আব্বা, আমি যখন আপনি মেরে রেখে আরেকটা বিয়া করি, সে কি মানতে চাইবো? 2 দিন কান্নাকাটি করবো, তখন সবকিছু ঠিক হয়ে যাইব। এই তুমি কিসের মধ্যে কি কইতেছো? আম্মা, আমি ঠিকই কইতাছি। আমরা যে ভেজালের মধ্যে পড়ছি, এই সহায় সম্পত্তি নিয়ে এখন জসিমের সাথে যদি বিয়াটা না দেই, তাহলে কি হইব জানেন? আমরা ভেজালের মধ্যে পড়বো। আমার তো মনটা চাইতেছে ওই এতিমের বাচ্চাটা বিষ খাওয়া মেরালাই। আব্বা, আপনি কি কন? আপনি শুধু আসামি হইবেন কেন? আরে কাল সকালে জসিম আইতাছে, জসিম আইসা এমন শেষা দিব, সুসুর করে বাড়ি থেকে বের হয়ে যাইব, বুঝছেন? তার সাথে বরং একটা কাজ করো, মায়ের বিষ খাওয়া মেরে ফেলো। এই যে দেখেন আব্বা, আম্মা কেমন যেন কথা বলে, এগুলো কিছু বলা ঠিক? আচ্ছা আম্মা, আপনি বলেন, যদি সব কিছু না থাকে, সহায় সম্পত্তি জসিম লিখে নিয়ে জায়গা, আমরা কই থাকবো? আপনারা কই থাকবেন? খাইবেন কি? এসব বাদ দিয়া আমার কথা রাজি হয়ে যান, ভালো হইব, রিয়ারও ভালো হইব, আমাদেরও ভালো হইব, সহায় সম্পত্তি সবকিছু ঠিক থাকবে। হ্যাঁ জামাই, তুমি যেটা করছো ওইটাই করো। হ্যাঁ আব্বা, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। শোনো, তোমার আমি একটা কথা বলি, বড় জামাইয়ের সব কথা কানে দিও না, বুঝছো? নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করো তুমি। আচ্ছা ঠিক আছে, মনে করো যে আমার বিবেক বুদ্ধি নাই, তোমার আছে তো। জামাই যে বুদ্ধি দিচ্ছে, এর সাথে ভালো কোনো বুদ্ধি তোমার থাকলে দাও, আমি সেই মতো কাজ করব। দূর, তোমার লগে কথা কর কোনো মানে নাই। নাও, সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখানে মুড়ি আছে, তেল আছে, একটু লবণও আনছি দোকান থেকে, আর চানাচুর আছে। নাও, যেহেতু প্লেট নাই, এটার মধ্যেই মাখাইলাম। নাও, মুড়ি খাও। 2 দিন হয়েছে ভাত খাই না, মুড়ি খেয়ে কি হবে? মুড়ি খেয়ে কি পেট ভরবে? ভরবে না কেন? তোমাকে না কালকে বললাম, মনে করো মরুভূমিতে আসো, সেখানেই মুড়ি চানাচুর ছাড়া আর কিছু নাই, এটা খেয়েই বাঁচতে হবে। তাহলেই দেখবা মুড়ি খেয়েও তোমার পেট ভরবে। তুমি কি এইরকমই করবা? তুমি কি তাদের কিছু বলবা না? তুমি তাদের বিরুদ্ধে দাঁড়াও না কেন?
কার বিরুদ্ধে দাঁড়াবো? সবাই তো তোমার পরিবার। তোমার বাবা, মা, বোন জামাই, এরা কি পরিবারের বাইরে? আমি কি এদের বিরুদ্ধে দাঁড়াবো? তুমি কাদের আপুর মানুষ বলতেছো? তাদের যারা নিজের মেয়েকে সম্পত্তির লোভে একটা বিবাহিত লোকের কাছে বিয়ে দিতে চায়। এমন আপন মানুষ আমার দরকার নেই। তোমার পরিবার আছে তো, তাই তুমি পরিবারের মর্যাদাটা বোঝো না। যাদের পরিবার নাই, আমার মতো এতিম, তারা বোঝে পরিবার কি। একবার কি হয়েছে জানো? হ্যাঁ, এতিমখানায় থাকা অবস্থায় যে হাই স্কুলে পড়তাম, ওই হাই স্কুলের এক বন্ধু বাজারে গেছে, সাথে ওর বাবাও গেছে। আমিও ঘুরতে গেছিলাম। গিয়ে কি দেখি জানো? আমার বন্ধুটা ব্যাগ ধরে দাঁড়ায় আছে, আর তার বাবা একের পর এক সবজি কিনে ব্যাগের মধ্যে দিচ্ছে। দেখে আমার কি যে কষ্ট লাগলো। মনে মনে ভাবলাম, আর যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে আমিও বোধহয় বাবার সাথে এরকম বাজারে যেতাম। আমি ব্যাগ ধরে রাখতাম, আমার বাবা হয়তো আমার ব্যাগের মধ্যে তরি তরকারি কিনে দিত। তুমি কি কোনোদিনও তোমার বাপের দেখো নাই? বাবা, মা, কাউকেই আমি কখনো দেখিনি। আমি জানিও না তারা কারা। আরও কি হয়েছে জানো? আমি যখন সাঁতার শিখতে যাই, তখন দেখি কি সবার বাবা না তাদেরকে ধরে ধরে সাঁতার শেখাচ্ছে। আমি না সেটা পারি নাই, আমি একাই সাঁতার শিখেছি। আবার সাইকেল চালাতে যখন গেলাম, সবার বাবা তাদেরকে সাইকেল চালানো শেখাচ্ছে ধরে ধরে, তাদেরকে পড়তে দিচ্ছে না। সাইকেলে প্রথম উঠলে না সবাই পড়ে যায়। কারো বাবা তাদের সন্তানকে না পড়তে দেয়নি। অথচ আমার তো বাবা নাই, তাই যতবার সাইকেল চালানো শিখতে গেছি, আমি না অনেকবার পড়ে গেছি। আমাকে না কেউ ধরে নাই। আবার মনে করো, স্কুল থেকে সবাই যখন বাড়িতে যেত, সবার বাবা মা তাদেরকে পড়াতে বসাতো। আমি এতিমখানায় ফিরে একা একা পড়াশোনা করছি। আজকে যে এই পর্যন্ত আসছি, আমার নিজের চেষ্টায়। আজকে বাবা মা থাকলে হয়তো এই কষ্টটা করতে হতো। এই জন্যই বলছি, পরিবারের বাইরে কখনো যাবা না। আরে জীবন, তুই জানো রিয়া, একবার বাবা ডাকার জন্য আমি রাস্তায় বের হয়ে বিভিন্ন লোকজনের বাবা ডাকতাম। বিভিন্ন মহিলাদের যারা মায়ের বয়সী, তাদের মা ডাকতাম। এতে অনেকে রাগ করত, আবার অনেকে কিছু বলতো না। কিন্তু তাতে কি, আমি তো সুখী হইতাম। আমি তো নিজের মনের কাছে সুখ পাইতাম। বাবা ডাকার যে কি আনন্দ, সেটা শুধুমাত্র সন্তানরাই বোঝে। মানুষ তোমারে কিছু বলতো না? বাপ মা যত খারাপই হোক, যতই রাগ করুক, তাদেরকে না ছেড়ে যাবে না। দেখবা, তারা তাদের ভুল একদিন ঠিক বুঝতে পারবে। সময়ের জন্য অপেক্ষা করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। আরে কই তালুকদার বাড়ির ফকির নিয়ে এতিম জামাই চিপা চাপার মধ্যে বউ নিয়ে কি করো? বাইরে আসো। আমি তো ভালো কথা কইছিলাম, আমার কথা তো কান দিয়ে যায় নাই। এখনো জোশী বাইতেছে, জোর করে ধইরাও লয়ে যাব, আবার বিয়াও করব। আরে আব্বা, মানুষ তো লেখাপড়া করে শিক্ষিত হইয়া বুক ফুলাইয়া চলে, আর তারা লেখাপড়া কইরা খালি চিপা চাপার মধ্যেই থাকে, তাই না? জসিম ভাই আইতাছে, আর চিপা চাপা থাকতে পারবা না। বাইরে আসো। ওর বেলায় হয়েছে উল্টাটা, লেখাপড়া শিখা ওর ডিমোশন হয়েছে। আব্বা কই? ওয়ালাইকুম আসসালাম। এই তো জসিম ভাই যাব। জসিম, যাও, তোমার যা মন চায় করো। সেটা আমার না ভুল হয়ে গেছে। আমি আপনাদের উপর অনেক অন্যায় অত্যাচার করছি, আপনাকে জমি নিজের করে নিতে চাইছি। আমার সেটা ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দিন। আরে জসিম ভাই, আপনি সব কি কইতাছেন? পাগল টাগল হয়ে গেলেন নাকি? আমি পাগল মুখের লেগা, তাহলে আপনার আগে কইবেন না আপনার মায়েরে আপনি এত বড় জায়গায় বিয়ে দিয়েছেন। হ্যাঁ, যখন যদি জানতাম এত কিছু, তাহলে তো আমি জীবনেও এরকম কাহিনী কেচাল করতাম না।
আরে জসিম তুই এগুলো কি করতেছস? আমগো মাইয়া তো বিয়া করছে এতিমখানা বড় হওয়া একটা পোলারে, এই কারণে তো ওই এতিমের বাচ্চারা আমরা কেউ মাইনা নিতে পারতেছি না। স্যার আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনি বলছিলেন না বুঝে তুমি মানে আপনি তো আমার বলছিলেন আমার চাচা আমার বাপের ভাই, এর মুখে আমার বাপের আমি দেখি, আমি এর কাছে মাপ চাইছি, আমি আর কোনো খেচাল করবো না, আমি কোনো কাহিনী করবো না। আপনি একটু দয়া করে ওই যে ওসি রবিউল আছে না, ওর একটু বইলা দিয়েন, তাহলে আমার কোনো বিপদ আপদ না করে। তুই আর কোনোদিন কোনো মেয়েরে বিরক্ত করবি না তো? না, ওই থেকে আমি আমার দুই বউ নিয়ে আসি, খুব সুখে শান্তিতে থাকবো। আমি মাঝখানে ঘুমাবো, দুই বউ দুদিকে থাকবে। ঘরের বউয়ের ইজ্জত দিবি তো? হ্যাঁ, ইজ্জত মানে একদম মানে বোরকাটা আমি সবসময় ইজ্জত দিব, কোনো মারধর করবো না। আরে আপা এসব কি চলতেছে? আমি তো কিছু বুঝতেছি না। আরে চুপ থাকো, ডিম দিব কিন্তু, বসো। এইসব হচ্ছে আমার বইয়ের লেখাপড়ার ফসল। তুমি তো অনেক বলছিলে না যে মেয়ে মানুষ লেখাপড়া করে কি করবে? ও আজকে লেখাপড়া করতে দেখে আমার মতো একটা ছেলেরে বিয়ে করতে পারছে। তুমি কে আসলে? আমি এএসপি। মানে? আরে মানে কালকে আমার কাছে আইছিল, ও তো আমিও বিশ্বাস করি নাই। মায়ের উপর বলে ওষুধ নাই। কত বড় সাহস, তুই আইলি বাসলে আমার পোলা পান্ডেরে মারলি, তোর কইলজার আজকে আমি দেখালো মোরে তো টাইনা বের করে না, তুই চিনস না আমারে। এই দাঁড়া, আমি এসপি রাজা, 34তম বিসিএস। আমি তোদের পরিচয়টা দিতে চাইনি, ভাবছিলাম তোদেরকে বুঝায় বাঝায় ভালো রাস্তায় নিয়ে আসবো, কিন্তু তোরা তো ভালো হওয়ার লোক না। সাহস থাকলে এখন পুলিশের গায়ে হাত দে। পুলিশ এসেছে কি হয়েছে তোর? আজকে আমি দেখালো মো। ভাই 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 পুলিশের লোক ভাই, এর লোক পাঙ্গা লইেন না ভাই, যে মাই মারে মঙ্গলবার বুধবার এর মধ্যে ব্যথাও কমে না ভাই। কি তুই না আমার বউরে বিয়ে করতে চাইছিলি? না, এখন বিয়ে করবি না? আমার বোন না, আমি কেন বিয়ে করব? আমার দুইটা বউ আছে, আমি তাদের নিয়ে শান্তিতে বসবাস করি। তুই তো অনেক ভয় পেয়ে গেছিস। তুই না সিগারেট খাস, এখন তুই খুব টেনশনে আছিস, তোর একটা সিগারেট খাওয়া দরকার। সিগারেট কই? সিগারেট বাই কর। বেদবি হয়ে যাবো না তো? বাই কর সিগারেট। ধরা ধরা। এইভাবে সিগারেট খেলে হার্টের অনেক সমস্যা হবে, আর সিগারেট খাইতে হবে না। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুই না আমার সুমন্দি হোস, আমার বউয়ের বড় ভাই, মনে থাকবে। আর সিগারেট খাওয়া যাবে না। আর তুই যেন কি কইছিলি আমার বউরে বিয়ে করবি, তাই না? না। হ্যাঁ, আমার বোনটা আমি কেন বিয়ে করবো? গুড গুড গুড। আমার দুইটা বউ আছে, আমি খুব সুখে আছি, আমি আর কোনো বিয়ে শাদী করবো না। এই জন্যই গুরুজন কয় যে মায়ের উপরে ওষুধ নাই। তাহলে এখন তোমার কি করা লাগবে? আমি যাব, আমার চাচার যা যা আছে সব কিছু বুঝাই দিব, চাচার কাছে মাপ চাবো, চাচা ভাতিজা একসাথে আমরা সব পরিবার একসাথে থাকবো। আপনি স্যার, ভাই স্যার আপনি আমাদের জামাই, আপনি আগামী শুক্রবার দিন আমার বাসায় এসে দাওয়াত খাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, গিয়ে তোমার চাচা মানে আমার শ্বশুরের কাছে গিয়ে সবার সামনে গিয়ে মাপটা চাই আসবা, ঠিক আছে? মনে থাকবে। আর যদি মনে করো যে তোমার থানায় যদি ফোন দেই, তোমার থানার ওসিরে যদি আমি ফোন দিয়ে কয়ে দেই, রবিউল স্যার। হ্যাঁ রবিউল, ওরে যদি বলি তোমাকে একটু উত্তম মধ্যম দিতে, তাহলে আমার আর লাঠি লাগবে না, সেই তোমার উত্তম মধ্যমের ব্যবস্থা করবে। চান্দু থাকো। ও না, তুমি তোমার বড় ভাই লাগো, সুগন্ধি লাগো, তাই না? থাকো বাবা। হুম, এটা পারিবারিক ব্যাপার তো, আমগো পারিবারিক বিষয়, এটি কিন্তু কাউরে জানাবি না। আর দুই সুদির পুত্র জানি আমার সামনে নাই, সিগারেটটা উঠা খামো না আবার। এটা যে এত বড় অফিসার, এর আগে তোরা খবর লইতে পারস না বেটা, এটা কি একটা কাম করে দিয়ে গেল, কেউ দেয় নাই তো না। তারপরে কাকা আমি তো খবর লাগাইছি, পোলাপান দিয়েও খবর লাগাইছি, পরে শিক্ষা বোর্ডে আমার একটা ছোটো ভাই আছে, ওরে দিয়েও খবর লাগাইছি। হ্যাঁ, হইতেছে BCS 34 কি গেছে ক্যাডারে, তারপরে যে প্রশাসনিক লাইনে গেছে, হ্যাঁ হইলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের, বুঝছেন ঘটনা তো। ভাইয়া ছোটো স্যার, আমি তাহলে আসি। যা,
আর কথাগুলো যেন মনে থাকে। জসিম ভাই, আপা আমি যাই, আমার লয়ে যান। হ্যাঁ তোমার বাবা আমার তুই না শ্বশুর বাড়িতে থাইকা থাইকা শ্বশুরের খায়া পইরা সবাইরে মূর্খ বানায় রাখছিস, নিজের বউরে সবসময় হচ্ছে মূর্খ অশিক্ষিত বলে গালি দিস, নির্যাতন করিস। এখন তুই কিছু বলে যা। ভাই আমার মাফ করে দেন, আমার কোনো দোষ নাই, আমি কোনো কিছু করি নাই। বাবা তুমি যে পুলিশের এত বড় অফিসার, আমগো আগে বলো না কেন? আগে বললে কি করতেন? আমার জামাই হিসেবে মেনে নিতেন? যদি জামাই হিসেবে মেনেও নিতেন তাহলে তো আমাকে মেনে নিতেন না, মেনে নিতেন আমার পদ পজিশনকে। শুনুন, ওর সাথে যেদিন থেকে আমার সম্পর্ক শুরু হয় সেদিনই আমি ওকে একটা কথা বলেছিলাম, তোমার বাবা মাকে যদি আমার বাবা মা ভাবার অনুমতি দাও তাহলেই আমি তোমার সাথে সম্পর্ক করব। অথচ আমার বাবা মা উল্টা তোমার সাথে খারাপ ব্যবহার করলো। আমার তো এখন লজ্জায় মরে যেতে ইচ্ছা করতেছে। আর একটা কথা বলি, এতিম হয়ে জন্ম নেওয়াটা অপরাধ না। একটা কথা আছে না, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। সেই কথাটাই মানবেন। কত হাজার হাজার মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে যাদের সন্তান হয় না। আবার দেখেন লক্ষ লক্ষ বাচ্চা আছে যারা এতিমখানায় বড় হয়। যাদের বাচ্চা হয় না তারা যদি এতিমখানা থেকে একটি করে বাচ্চা নিয়ে যদি নিজের পরিচয় পরিচিত করে, নিজের সন্তানের মতো লালন পালন করে, তাহলেই কিন্তু দেশের এই অবস্থা থাকে না, সমাজের এই অবস্থা থাকে না। এতিমরাও জন্ম পরিচয় পায়, আবার যাদের বাচ্চা কাচ্চা নাই তারাও সন্তানের ভালোবাসাটা পায়। আর লজ্জা দিও না বাবা, আজকে থেকে তুমি আমাদের পরিবারের একজন, আমাদের সন্তান। না রাজা, তুমি ওনাদের মাফ করবা না, তুমি ওনাদের শাস্তি দাও। তুমি ভুল করতেছ। তুমি না শিক্ষিত, লেখাপড়া করছো, তাহলে তুমি এইভাবে কথা বলো কেন? শোনো, বাবা মা তাদের ভুল বুঝতে পারছে, তাই আমি বলছি বাবা মা যতদিন থাকবে আমরা তাদের সন্তান হয়েই থাকবো, একসাথে থাকবো, মিলেমিশে থাকবো। রাজা ভাই আমার, আমি এতদিন ভুল ছিলাম। আসলে দেখো তুমি কত মহান, তুমি যে শিক্ষিত এই জন্য তুমি সবাইকে ক্ষমা করে দিতে পারছো। আসলে আমি তো ভুল। আমি কি করেছি বাবা? আমি সবসময় বলে আসছি যে নারীদের শিক্ষা গ্রহণ করা উচিত না, নারীদের শিক্ষা গ্রহণ করা অন্যায়। এটা আমি ভুল। আসলে তো নারীদেরই শিক্ষা গ্রহণ করা উচিত, ওদেরই তো সুশিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। তবে রাজা, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি, তোমাদেরকে অনেক অত্যাচার করছি। রিয়া, আমার তুমি মাফ করে দাও। বউ, তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, অত্যাচার করছি, ছোট করে রাখছি। আমি এখন বুঝতে পারছি নারীদেরকে কখনো ছোট করে খাটো করে দেখার কিছু নাই, ওরা তো মানুষ। তবে আমি তোমার একটা কথা দিতেছি, আমার যদি কখনো মেয়ে হয় আমি আমার মেয়েরে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করব। আবার ভুল বললা ভাই, শুধু কন্যা সন্তান না, মেয়ে সন্তান না, মেয়ে সন্তান, ছেলে সন্তান, এতিম সন্তান, যেই হোক সবাইকে শিক্ষিত করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলেই না আমরা বলতে পারবো আমরা সবাই মানুষ, এটাই আমাদের পরিচয়। হ্যাঁ, জামাই বাবা যে একদম ঠিক কথা বলছে। আমরা আসলে সবাই মানুষ, এটাই আমাদের পরিচয়।